আপনারা দেখছেন সময়ের সাথে। সৌজন্যে মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্ট্যান্টস এবং ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস। ধন্যবাদ প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য। কথা বলছিলাম বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক অবস্থা এবং এই অবস্থার প্রেক্ষাপটে আমরা যারা প্রবাসী রাজনীতিবিদ, আমরা যারা প্রবাসী মানুষ, আমরা যারা প্রবাসী পলিটিশিয়ান বা প্রবাসী সুশীল সমাজ, লেখক, সাংবাদিক, আমরা কি করলে কিভাবে এই যে একটা সমস্যা, রাজনৈতিক সমস্যা, সেটা সমাধান করতে পারি, আমরা কি করলে আলোচনার টেবিলে আসতে পারি, আমরা কি করলে সবাই একত্রিত হয়ে বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করতে পারি, সে বিষয়ে আমরা কথা বলছিলাম। আমি যাচ্ছিলাম জনাব ব্যারিস্টার আতাউর রহমান সাহেব আপনার কাছে। জনাব কেম আবু তাহের সাহেব এবং জনাব মিশা গনি সাহেব একই কথা বলেছিলেন যে আমরা প্রবাসীরা বঞ্চিত প্রত্যেকটি জিনিস থেকে। তো এবং উনি কথার প্রারম্ভিক লগ্নে উনি প্রথমেই বলেছিলেন যে 1971 সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল দেশের সমস্যা সমাধান, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় আপনার ব্রিটেনের মানুষ, ব্রিটেনের সুশীল সমাজ, ব্রিটেনের ব্যবসায়ী, শিক্ষাবিদ, রাজনীতিবিদ সবাই। এই ক্ষেত্রে এই অবস্থায় উনি যে প্রস্তাবটা বললেন বা আপনি যেটা বললেন যে জাতীয় সমস্যা, জাতীয় সমাধান প্রয়োজন, জাতীয় সংলাপ প্রয়োজন, এ বিষয়ে প্রবাসীরা কি করতে পারে, তার আগে আমি একজন কলারকে নিয়ে আপনার কাছে আসছি। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, সংক্ষেপে আপনার মতামত আমাদের জন্য প্লিজ। আচ্ছা, আমি কামাল হোসেন ম্যানচেস্টার থেকে বলছি। জি জি। আচ্ছা, আমার মতামতটা হলো, এখানে আজকালকে একটা জিনিস আমরা দেখলাম যে পেট্রোল বোমা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটা উত্তপ্ত, এটা অবশ্যই নিন্দনীয়। এটা আমরা একজন সাধারণ নাগরিক হিসাবে কখনো আমরা মেনে নিতে পারি না। এখন সরকারের তরফ থেকে বলা হচ্ছে এটা বিরোধী দল করছে, তর্কের খাতিরে যদি আমি মেনেই নিলাম এটা বিরোধী দল করে, তাহলে করার কারণটা কি আমাদের কি একটু অনুধাবন করা উচিত না? আপনি কি মনে করেন যে আপনি কি মনে করেন একটা পাগলও মনে করবে যে 14 ইংরেজির 5 তারিখে জানুয়ারিতে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের পূর্বে আমাদের প্রধানমন্ত্রী বর্তমান, যদিও অনেকে বলেন ওনাকে অবৈধ, উনি কিন্তু বলেছিলেন যে সংবিধান রক্ষার জন্য নির্বাচন, কিন্তু সেই নির্বাচন হলো যথারীতি 1 বছর অতিক্রম করলো। আমরা দেখলাম বাংলাদেশের বৃহৎ একটি দল বিএনপি, তারা কিন্তু 1 বছরও অপেক্ষা করছিল প্রধানমন্ত্রীর কথাটা বাস্তবায়ন করা হওয়ার জন্য, কিন্তু ওনারা তো সেটা করলেন না। এখন তারপরে আবার প্রধানমন্ত্রী করলেন না, বিরোধী দল তাদের যে ইলেকশন হলো, মানুষ অংশগ্রহণ করে না, বিরোধী দল হিসাবে তাদের অবশ্যই একটা দায়িত্ব জনগণের সরকার প্রতিষ্ঠার, সেই লড়াইয়ে তারা আসবেই স্বাভাবিক। এবং এখানে বিরোধী দল নেত্রী সভা করতে দিলেন, তাদেরকে সভা করতে দেওয়া হলো না, তাদের অফিসের সামনে দাঁড়াইতে দিলেন না, তাদের নেতা কর্মীদেরকে অত্যাচার, নির্যাতন, গুম, এই অনেক কিছু। সবচেয়ে বেশি যেটা আমরা পাশ কাটিয়ে যাচ্ছি, শুধু পেট্রোল বোমার কথা, হত্যা হচ্ছে, পেট্রোল বোমা দিয়ে মানুষকে জ্বালানো হচ্ছে, কিন্তু এখানে যে ক্রস ফায়ার করে এই বিগত কয়েকদিন আগে আপনি দেখলেন যে জিশান, এই জনি, এই মুকুল, অসংখ্য ছাত্রদল বিএনপির নেতা কর্মীকে যেভাবে ক্রস ফায়ারের নামে গুলি করে হত্যা করা হবে সরকারের বিভিন্ন এজেন্সিগুলা। আমি আজকে ধন্যবাদ আপনাকে জানাবো, এখানে রাজনীতির বাইরে দুজন সুশীল সমাজের দুজন ব্রিটেনের ব্যক্তিত্ব নিয়ে এসেছেন আপনারা। আমরা তাদের কাছে আর্জ করছি, আপনারা এখানে প্রসঙ্গ নিয়ে এসেছেন। 71 সালে এখানে ব্রিটিশ বাংলাদেশিদের একটি ভূমিকা ছিল। আমরা এবারও আমরা একদম নিরপেক্ষভাবে যদি আমরা বলি, একজন বাংলাদেশি গণতন্ত্র মানা মানুষ হিসাবে আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো। আজকের এই যে মূল কারণ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নিরপেক্ষ সরকারের অধীনে জনগণের প্রতিনিধিত্বকারী একটি সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা করা, সেজন্য সেই লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী যদি একটি ঘোষণা দেন যে আসুন আমরা আলোচনায় বসি, সরকারের অধীনে একটি নির্বাচনের ব্যবস্থা করি, এই ক্ষেত্রে প্রবাসীরা, ব্রিটেনের প্রবাসীরা কি ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করেন? আমি মনে করি এখানে সরকারের উপর, সরকার যেভাবে তাদের এক নায়কত্ব কায়েম করতে যাচ্ছে, সেখানে ব্রিটেনের যারা গণতন্ত্রকামী মানুষ, তাদের অনেক করার আছে সরকারের উপর চাপ প্রয়োগ করার জন্য। আমি প্রথমেই বলবো তাদেরকে এই ব্যাপারে, তারা যদি, যারা ব্রিটেনের দল নিরপেক্ষ কিছু মানুষ আছেন যারা জনগণের জন্য কাজ করেন বিভিন্ন সময়, তারা ঐক্যবদ্ধ হয়ে
একটি ডায়ালগের প্রস্তাব দিবেন বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রীর কাছে, এবং প্রস্তাব যদি সরকার এখানে অনড় থাকে তাহলে বিভিন্নভাবে সরকারের উপর চাপ সৃষ্টির জন্য এখান থেকে যারা আমরা রেমিটেন্স পাঠাই, সরকারের বিমান আছে, টাকা, এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। ধন্যবাদ। একটা দেশকে আজকে দেশের যে সংকট নিরসনের জন্য এখানে বিরোধী দলের কিছুই করার নেই। ধন্যবাদ। অবশ্যই আপনার এই কথাগুলো দুজন নন পলিটিক্যাল পারসন এখানে ওনারা শুনতে পাচ্ছেন, অবশ্যই ওনাদের আলোচনা ওনারা বলবেন যে কিভাবে কি করলে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি এক হয়ে বর্তমান বাংলাদেশের যে অস্থিরতা বিরাজ করছে সেটা আমরা বন্ধ করতে পারি এবং আমরা শান্তির পথে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ আপনাকে ম্যানচেস্টার থেকে সম্মানিত কলার। আমি জনাব আতাউর রহমান আপনার কাছে যে প্রশ্নটা করছিলাম যে যেটা উনি বলেছিলেন এই ক্ষেত্রে যেটা কলারও বলছেন অনেক কিছুই আছে, কিন্তু আমি মনে করি আমি হোপলেস। কেন হোপলেস? আমরা একটু আগে বললাম না, এই যে অফ দ্য রেকর্ড আমরা ব্রেকের সময় যে কথা বললাম, দেখেন টিআইবি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের পার্লামেন্টে দুটা দল, কিন্তু আমি কোনো বিশেষ দলকে না, দুটা দল 60-70% নমিনেশন বাণিজ্য করে ইলেকশন আসলে পরে, এবং টিআইবি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের যদি 60 থেকে 70 না ধরে 60% সিট যদি ব্যবসায়িক নেতৃবৃন্দরা নিয়ে যায় পলিটিক্যাল সিটগুলা, তাহলে আজকে তাদের যে রাজনৈতিক আজকে যে ব্যবসার যে মানে সৃষ্টি হয়েছে, বিসিসিআই বা ঢাকা চেম্বার অফ কমার্স, চিটাগাং চেম্বার অফ কমার্স, প্রতিটা জায়গায় ব্যবসায়ী নেতারা রাস্তায় নামতে চাচ্ছেন, কিন্তু তারপরেও কাজ হচ্ছে না। হ্যাঁ, কেন কাজ হচ্ছে না? কারণ আমরা না শোনার ইয়েতে ইউজড হয়ে গেছে। যে ওই যে আমি একটু আগে আমি যে শুরুতে পাওয়ার করাপ্ট অ্যাবসলিউটলি আজকেও 60 কেজি স্বর্ণ আপনি ঢাকা বিমানবন্দরে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়ছে। একটা স্বর্ণের স্বর্গরাজ্য হয়ে গেছে চোরাচালানির। কারা জড়িত আমরা জানি না, সবাই জানে, জানার পরেও কিন্তু কিছুই হচ্ছে না। কারণ এটা চুপ করে, কারণ এখানে একটা আন্তর্জাতিক সম্প্রদায়ে, যেহেতু আমাদের প্রতিবেশী একটা দেশে সোনা আমদানি নিষিদ্ধ, সোনা আমদানি করা যায় না, তো বাংলাদেশকে একটা ট্রানজিট হিসাবে, এবং এইখানে আমাদের চূড়ান্ত পর্যায়ের ক্ষমতাধর ব্যক্তিরা, আমি টিআইবিকে ধন্যবাদ দেই, সেদিন ওরা মহা হিসাব নিরীক্ষক অফিসের একটা দুর্নীতি রিপোর্ট পরিসংখ্যান, আমি চাইছিলাম যে একটা ইমেল করব অন্তত পক্ষে প্রাইম মিনিস্টারের সদর দপ্তর থেকে তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে 1 কিলোমিটার হবে না, বাংলাদেশের সবচেয়ে বেশি যেটা আপনার যে ঢাকার যে সব রেজিস্ট্রি 17 জন সাব রেজিস্ট্রার এখানে বসেন, আমি নিজে এই এলাকার ওই তেজগাঁও ওই সাব রেজিস্ট্রার পুরাতন তেজগাঁও, আমি জানি কোটি থেকে 1.5 কোটি টাকা একবারে ওপেন সিক্রেট প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের নলেজে পর্যন্ত আছে যে এইখানে 3 মাসের উপর কোনো একজন সাব রেজিস্ট্রার থাকতে পারেন না, এবং তদবিরের জন্য 1 থেকে 1.5 কোটি টাকা দিতে হয় এই ধরনের এখানে থাকার জন্য। তো এইটা যদি ওপেন সিক্রেট হয়, এই দেশে আপনি এইখানেই বসে আমরা প্রবাস জীবন থেকে যত, কারণ এখানেও তো আমরা বহু দাবি, আমাদেরকে তো এখন এইভাবে চলতে থাকলে তো আমরা যে আমাদের বাঙালি একমাত্র যদি কোনো ডিভাইন, হ্যাঁ, যদি আল্লাহর তরফ থেকে কোনো কিছু হয়, একজন মুসলমান হিসাবে আমরা যেটা বিশ্বাস করি, তাহলে মুক্তি আসবে, নতুবা কোনো মুক্তি আসবে না। এই ফ্রাঙ্কেনস্টাইন, এটা আমি বললাম যে চশমা, এই জন্য আমরা এমন একটা কালার, মানে ক্ষমতায় গেলে যে চশমাটা আমরা পড়ি, কারণ আপনি দেখছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে মাননীয় প্রধানমন্ত্রী গিয়ে বলছেন 5 বছর তো এখন কিন্তু এনাফ না, আরো সময় লাগে। দেখছেন তো গত সপ্তাহে প্রধানমন্ত্রী কিন্তু গিয়ে বলছেন 5 বছর এনাফ না, আরো সময় লাগে, বাড়াতে হবে। তো উনার কথাই তো অ্যাকচুয়ালি পার্লামেন্টেও তো বললাম না, কেয়ারটেকার গভর্নমেন্ট তো চলে গেল, ওই যে পার্লামেন্টারি কমিটির কথা তো শোনা হলো না, তাহলে সময় বাড়িয়ে দেখ গভর্নমেন্ট, 5 বছরের জায়গায় 10 বছর নিয়ে যাক, অসুবিধা কি? কারণ ক্ষমতায় বসলে গণতন্ত্র এক ধরনের, আর বিরোধী দলে থাকলে ক্ষমতা আরেকজন। বাট আমাদের যে কলার এবং আমরা যারা এখান থেকে আমরা ভূমিকা নেব, এখান থেকে আমরা কোনো ভূমিকা অবশ্যই আমরা রাখতে পারবো যদি আমরা, যেটা তাহের ভাই বলছেন 71 এর প্রেক্ষাপট আর 2015, আই এম সরি টু সে এটা এক না। আজকে জানেন এই যে আমরা গ্রেটার সিলেটের, উনি তো প্রতিষ্ঠা লগ্ন থেকে, আমিও জড়িত, তাহের ভাইও জড়িত, আমরা একবার বিমান বয়কট করার করছিলাম 96-এ মনে হয়, কিন্তু হ্যাঁ আমরা সোনালী ব্যাংকের সামনে বিমান বয়কটের জন্য এবং সোনালী ব্যাংক বয়কটের জন্য করছিলাম, ডাক দিছিলাম, ছাতা দিয়ে মুখ ঘুরে, তখন তো আর এত ছিল না, পয়সা পাঠানো এত সহজলভ্য ছিল না, এক সোনালী ব্যাংক আর জায়েরও পোস্ট অফিসের মাধ্যমে পয়সা দিত, কিন্তু পারি নাই, কারণ আমাদের মধ্যে এখন বাংলাদেশের যেভাবে বিভাজন, এখানেও একটা বিভাজন, কাজে কোনোভাবে
ইয়ে পারবেন মানে না। আপনারা যারা মিডল মাঝখানে, আপনারা যারা রাজনীতির সাথে বিএনপির সাথেও না, ওই যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? এই বাঁধার যে আপনার ঐক্য, এই ঐক্য মতে এটা আমরা তো আসতে ডাকতে পারবো না। হবে, কারণ না হয়তো বাংলাদেশে আপনি কি চাচ্ছেন পেট্রোল বোম? শুনুন, আপনি কি না চাচ্ছেন? অবশ্যই না, আমাদের অন্তরাত্মা কাঁদতেছে, কিন্তু আমরা কি হয়ে গেছি, রাতকানা একটা রোগ আছে না, আমরা হয়ে গেছি দলকানা। এখানে আমার সম্মানিত দলের রাজনীতিবিদদের প্রতি উইথ ডিউ ফুল রেসপেক্ট আমি বলতেছি, আমার দল যা করবে আমি রাইট সার্টিফাই করব, উনার দল যা করবে উনি রাইট সার্টিফাই করবে। তাহলে কিভাবে? ধন্যবাদ। আমি যাচ্ছিলাম জনাব মালিক সাহেব, যে কথাটা উনি বলছেন যে আপনার দলে যদি কোনো অর্থাৎ যে রাজনীতিবিদদের অবস্থা হয়ে গেছে, উনি বলছেন যে নমিনেশনের ক্ষেত্রে উনি একটা কথা বলেন, দুটো দল, তিনটি দল, সব দলের কথাই বলছেন, এবং সলিউশনটা একদম কলার প্রবাসীদের ভূমিকার কথা বললেন, এবং জনাব তাহের সাহেব প্রবাসীর কথা বললেন, এবং উনি এও বলছেন যে যদি কেউ আওয়ামী লীগ করে থাকে, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা যাই বলে তাই সত্যি, বিএনপি করে থাকলে বিএনপি শীর্ষস্থানীয় নেতারা যাই বলে তাই সত্যি। এটা কি আদৌ সত্যি কিনা? তার আগে আমি একজন কলারকে নিয়ে আসছি, প্লিজ। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। কলার, আপনার সংক্ষেপে আপনার মতামত কি আমাদের জন্য? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার টিভির সাউন্ড কমান, তাহলে আপনি শুনতে পাবেন। সাউন্ড কমাইছি। জি, এখন বলেন আপনি একদম সংক্ষেপে। শুনতে পারছেন নি? জি, শুনতে পাচ্ছি আমি। আচ্ছা, ওকে। আমার প্রশ্নটা হইলো, আমি পার্টি করি না, জি যে আমি কোনো পার্টি করি না, কিন্তু কথাটা হইলো যে বাংলাদেশও জি যে সমস্ত জিনিস চলতেছে, একজন মানুষের একটা কথা কওয়ার অধিকার নাই। আচ্ছা, একটা কথা কওয়ার অধিকার না থাকা যেতে এটা গণতন্ত্র দেশ হইতে পারেনি। আচ্ছা। দ্বিতীয় কথা হইলো যে এই সমস্ত যে জিনিস করতেছেন এরকম হয়েছে, জি এটা ভালো নয়। আচ্ছা, আমরা প্রবাসে থাকি সবে পয়সা বাড়াইলাম দেশের লাগি মায়া মহব্বতায়, আর তারা মানে প্রশ্ন করা জেনে ও আওয়ামী লীগের ভাই শ্রদ্ধে বড় ভাই হইরা জি যে আতির আগে ৩,০০০ টাকা বেতন, ১১,০০০ টাকা। এটা আচ্ছা। খার, এটা জনগণের না সরকারের? আচ্ছা, এটা অবশ্যই জনগণের টাকা। জনগণের টাকা বেতন দেওয়া, আজকে জনগণের টাকা দেওয়া হয় যদি, তাহলে আজকে পুলিশ এতখানে বোমা থাকবো। আচ্ছা, অবশ্যই এটা আমাদের কামনা না। দ্বিতীয় কথা হইলো যে আপনার প্রশ্নটা কি? কিছু করে সম্মানিত কলার, আপনার প্রশ্নটা কি? আমরা আজকে যখন আমরা দেখানো বিচারর, আপনার প্রশ্নটা কি? হইলো যে বিএনপি সব কিছু করে, তাহলে আজকে দেখানো বিচার হয়, আজকে বিচারের জায়গা গিয়ারি আজকে দেখা যায় বোমা বানাইয়া থইয়ারি আজকে করা যায় বিএনপি, আজকে বিএনপি একটা করলো যে আজকে বিএনপি করে ধরল না। আচ্ছা, ধন্যবাদ। গনি সাহেব এই প্রশ্নের উত্তর দেবেন আপনাকে। ধন্যবাদ। আমি যাচ্ছিলাম মালিক সাহেব আপনার কাছে। ফারুক ভাই, আপনি যেটা বললেন যে জনাব ব্যারিস্টার আতাউর রহমান সাহেবের কথা। হ্যাঁ, আতাউর ভাই যেটা বলছেন যে ধরেন আমরা তো উনি যেটা বলছেন যে ইলেকশনে বাণিজ্য হয়, এই প্রশ্ন যদি হয়ে থাকে, এটা হচ্ছে যে রাজনৈতিক কোন দুই ধরনের কর্মী থাকে রাজনীতি। একটা হচ্ছে ফিল্ডে যারা সরাসরি কাজ করে, কেউ নেতৃত্ব দেয়, কেউ আবার ফিনান্সিয়ালি হেল্প করে। এই সময় তো যদি যেমন আন্দোলন সংগ্রামে যদি কেউ ফিনান্সিয়ালি হেল্প করে থাকে, যেমন মুক্তিযুদ্ধে সরাসরি যারা মুক্তিযুদ্ধ করেছে সেও মুক্তিযোদ্ধা, প্রবাস থেকে যারা আবার সাপোর্ট দিয়ে সেও মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধকে রান্না করে যে খাওয়াইছে সেও মুক্তিযোদ্ধা। তো সেই হিসাবে রাজনীতিটা কিন্তু এককভাবে শুধু যারা আমরা ফিল্ডে যারা কাজ করব তাদের জন্য নয়, সবার জন্য। তো এই হিসাবে হয়তো নীতি নির্ধারকরা তখন ওনারা হয়তো আমাদের চেয়ে ভালো জানেন, তখন ওনারা হয়তো সিদ্ধান্ত নেন। এইটা একটা, যেটা আমার ধারণা, বাট বাকিটা আমি আর অতিরিক্ত আর জানি না। আরেকটা জিনিস যেটা আমি এই যে প্রবাসীদের যে রোলটা খুব ইম্পর্টেন্ট, বিকজ স্বাধীনতা সংগ্রামে প্রবাসীরা কিন্তু মুক্তিযোদ্ধা যেটা ছিল, কারণ প্রবাসীরা সাকসেসফুল সেইখানে হচ্ছিল যে সবাই আমরা ইউনাইটেডলি দেশের মূলত গণতন্ত্র রক্ষার লড়াই ছিল তখন 1971 এবং দেশ রক্ষার লড়াই ছিল, এবং আমরা মানে সবাই আমরা ইউনাইট হয়ে গেছিলাম যে আমরা দল ছিল, আমরা ডিটারমিন ছিলাম দেশের বৃহত্তর স্বার্থে। আজকে যেমন আজকে সেই ব্রিটিশরা হেল্প করেছে বিকজ অফ আমাদের কারণে, আজকে আমেরিকানরা হেল্প করেছে বা ইউরোপিয়ান ইউনিয়ন হেল্প করেছে বিকজ অফ আমাদের কারণে। এখনো এই যে আজকে দেখেন যে ব্রিটিশরা তাগিদ দিচ্ছে বিকজ অফ আপনার আমার কারণেই, আর আমেরিকানরাও তাগিদ দিচ্ছে আপনার আমার কারণেই। এখন
ইভেন সেই দিন দেখলাম যে আমাদের সময়ে একটা ইয়েতে যে ভারতের প্রধানমন্ত্রী যেটা সবচেয়ে প্রিয় ছিল গনিভাইদের, ওনারাও তাগিদ দিয়েছে যে বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচন হওয়া দরকার। এটা যদি সবাই যদি হয়, তা আমি মনে করি যে এখন এই সময়ের দাবি যে ইমিডিয়েটলি যদি একটা নির্বাচন হয়ে যায়, তাইলে আমরা কিন্তু দেশের গণতন্ত্র সার্বভৌমত্ব আমরা সবাই সেভ হয়ে যাই। আর ফাইনালি যে আরেকটা জিনিস যেটা প্রবাসীরা যে গনি ভাই যেটা বললেন যে এই যে রিজার্ভ ফান্ডটা কিন্তু পিওরলি আমাদের কষ্টার্জিত প্রবাসী রেমিটেন্সের কারণেই, এবং এই পয়সাটা আজকে যদি আপনি পুলিশের বেতন বাড়ায় দেন, সরকারি অফিসারের বেতন বাড়ায় দেন, তাহলে আমার কৃষকের কি অবস্থা, আমার শ্রমিকের কি অবস্থা, আমার সাধারণ মানুষের যে ডেইলি যে তার চালের দাম, আটার দাম বেড়ে যাবে। ধন্যবাদ জনাব এম এ মালিক সাহেব। আমি যাচ্ছিলাম জনাব গনি সাহেব আপনার কাছে। জনাব আতাউর রহমান সাহেব যে কথাটা বলেছিলেন এবং জনাব কে আবু তাহের সাহেবের কথা বলেছেন, তার আগে একটা কথা যেটা হচ্ছে যে আমাদের রাজনীতিটাকে নাকি উনি যেটা বলছেন যে ফাইন্যান্সিয়াল সেক্টরে সবচেয়ে বেশি সাপোর্ট, অর্থাৎ টাকা থাকলেই রাজনীতিতে আসাটা সহজ, রাজনীতি শিখতে হবে না, জানতে হবে না, চর্চাও করতে হবে না। এটাকে আপনি কি মনে করেন? দুটো দলের কথাই উনি বলছেন। আগে আমি বলি, আমি ধন্যবাদ, এই যে ইন্ডিয়াতে অনেক শিল্পপতি আছে, টাটা, বিড়লা, আম্বালা, ওরা কিন্তু পলিটিক্স করে না, বাট আমাদের দেশে করে না। আমাদের দেশে কেন করে? যারা আজকাল বড়লোক হয়েছে বাংলাদেশের মধ্যে, তারা অন্য পথে বাংলাদেশে রিয়েল বিজনেস করে, তারা বাংলাদেশ করেনি, মানে বড়লোক হয়নি, তাই না? ওদের একটা ওরা যদি ওরা কিভাবে বড়লোক হয়েছিল? বড়লোক আবার অনেকগুলো সুবিধা আছে, পথ ছিল। শুনেন, কেউ ব্ল্যাক মার্কেট করছে, কেউ স্মাগলিং করছে, কেউ হুন্ডিবাজি করছে, তাই না? রিয়েল ব্যবসায়ী যারা ছিল আগে, একে খান, ইস্পাহানি, এরা কিন্তু খুব কম লোকের রাজনীতিতে আসছে, খুব কমই আসছে। আমি একটু আগে বললাম, একটা ক্লিয়ার করে দিই, প্রবাসীরা যে কন্ট্রিবিউশন আছে, আমাদের কোনো পার্লামেন্টে আমাদের কোটা নেই, ফরেন সার্ভিসে আমাদের ছেলেমেয়েদের কোটা নেই। আমি যেগুলো আমার মানতে হচ্ছে প্রবাসীদের কোটা, শুনে যদি মহিলার যদি কোটা থাকতে পারে, আমাদের যদি কোটা থাকতে পারে না কেন? এটা কোন সরকার এটা করা হয়নি। আমাদের ছেলেরা তারা চায় দেশে ফরেন, আজকে দেখেন ফরেন অফিসের মধ্যে কথা হচ্ছে, ফরেন অফিসের সার্ভিসের মধ্যে যে আমাদের ছেলেরা লেখাপড়া করে, ইংরেজি ভালো বলতে পারে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড তাদের ভালো আছে, তারা জয়েন করতে পারে, কেন তাদেরকে সুযোগ দেওয়া হয় না? নাম্বার 2, এখানে যারা বাইরে আছে, এখানে আমরা রাজনীতি করা আমাদের এখানে পেশা না, আমরা এখানে রাজনীতি করতে পারছি না, এরা সবাই ইকোনমিক মাইগ্রেন্ট। আমরা রাজনীতি আমাদেরকে বাধ্য করেছে করার জন্য, শেষ করতে হচ্ছে না, আমাদের বাধ্য করেছে। আমি একটা কথা বলবো, আমি একটা জিনিস বলবো এই মুহূর্তে একটা কথা বলি, আমি কিন্তু আশাবাদী ইনশাআল্লাহ, আমি আশাবাদী দুই নেত্রী অতি শীঘ্রই ইনশাআল্লাহ কিছু হবে। তবে এর মধ্যে ডাক্তার কামাল হোসেন, এই যে মান্না, তারা যখন আমাদের বেগম জিয়ার কাছে গেল, তাদের উচিত ছিল পরের দিন প্রধানমন্ত্রীর কাছে যাওয়া, তাহলে পাবলিক বুঝতে পারতো দে আর ট্রাইং ফর বোথ দ্য সাইড, এক সাইডে গিয়ে এক সাইডে না গিয়ে এটাকে ওনাকে একটু দুর্বল করে। ধন্যবাদ জনাব গনি সাহেব, ধন্যবাদ কে এম আবু তাহের চৌধুরী সাহেব, এবং ধন্যবাদ আমরা প্রায় শেষ পর্যায়ে, ধন্যবাদ গনি সাহেব, ধন্যবাদ এম এ মালিক সাহেব, এবং ধন্যবাদ বারিশা আতাউর রহমান সাহেব। লাস্ট একটা কথা বলে ফেলি, আমি 10 সেকেন্ড, আপনি কি বলবেন? আমরা চাই যে আজকে দেশে যে দুরবস্থা, আমরা যেমন চাই হরতাল দেশে বন্ধ হোক, তেমনি চাই মানুষের গণতান্ত্রিক মানুষ ফিরে পাক, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হোক, সাংবাদিক নির্যাতন বন্ধ করা হোক, মিডিয়ার স্বাধীনতাটা নিশ্চিত করা হোক। এবং যে কথা লাস্টে বলতে চাই যে দেখেন, আজকে আমাদের দেশের নেতৃত্বের একটা চরম সংকট। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব নেই, আজকে শেরে বাংলা একে ফজলুল হক নেই, আজকে সোহরাওয়ার্দী নেই, মৌলানা ভাসানী নেই। আমরা চাই যে ওই যে তাদের মতো মহান ধৈর্যের অধিকারী যাতে নেতৃত্ব সৃষ্টি হয় এবং সংলাপের মাধ্যমে। ধন্যবাদ জনাব কে এম আবু তাহের চৌধুরী সাহেব। প্রিয় দর্শক, আমরা শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে একটা দুঃখের সংবাদ দিচ্ছি। একটু আগে যেটা আমরা শুনলাম, 1 মিনিট আগে শুনলাম, ঢাকা চিটাগং রোডে একটি বাসে আগুন লাগার পরে, অর্থাৎ কিভাবে আগুন লাগলো সে বিষয়ে অবশ্যই আপনারা জানবেন। 7 জন নিহত এবং পেট্রোল বোমে 16 জন অগ্নিদগ্ধ অবস্থায় হসপিটালে, অর্থাৎ 7 জন নিহত। এটা কখনোই আমাদের দেশের জন্য একজন বাংলাদেশী হিসেবে আমরা চাই না, আমরা কামনা করি না। তাই আসুন আমরা রাজনৈতিক সমঝোতায় বসি,
রাজনৈতিক আলোচনায় বসে, যেটা আমাদের নিরপেক্ষ দুজন লোক যেটা বললেন যে আমরা ব্রিটেন থেকে আমরা সরকারকে, বিরোধী দলকে অনুরোধ করি যে আসুন আমরা দেশের জন্য কাজ করি, দেশের জন্য আলোচনা করি, জাতীয় সংলাপের আয়োজন করি। এবং আই বিলিভ দ্যাট যে ওনারা যে কথাটা বলছেন এটা ব্রিটেন থেকেই সরকারের প্রতি উদার্ত আহ্বান জানানো হবে। তারা সবাই একত্রিত হয়ে সরকারকে বলবে এবং বিরোধী দলকে বলবে আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, আমরা বাংলাদেশকে ভালোবাসি। যদি আপনারাও ভালোবাসেন তাহলে অবশ্যই আপনারা আলোচনায় বসবেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।